একদিন আমার কাছে একটা নোটিশ আইলো, বাংলাদেশি নোটিশ আইলো। নোটিশ আসার পরে তাহলে আমি ওই বেলে রইলাম, ওরাও কোনো কিছু কয় নাই, আমিও কিছু কই নাই, ওই বেলে রয়েছি। থাকতে 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 2016-তে আমার ধরে নিই। আমি যখন ধরে নেয় তখন আমি ওই যে জালের কাঠি যে বানায়, ওই আমি ওই পাখি কাটতাম। তারা আমি আসছিলাম ওই জায়গায় কাজ করতেছি, বাঙালি বাসায় কাজ করতে সময় আমি চা খেয়ে বানিয়েছি, তখন রাস্তার থেকে তারা ধরছে। কারা ধরছে? এটা বর্ডার পুলিশে 2016-তে আমার এই ক্যাম্পে পাঠিয়েছে। এটা দিল গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্প। Detention is the worst aspect of the citizenship verification exercise in Assam. People declared as foreigners by the Foreigners Tribunal are sent to 6 detention centers in Assam. Many have spent more than 10 years in detention. ক্যাম্পে নিয়ে গেলি পরে আমাকে চিবাচিবির মধ্যে থাকছি, বিরাট কষ্ট, খাওয়া দাওয়ারও কষ্ট। খাওয়া দাওয়া তো এইরকম ফার্স্টে এইরকম খাওয়া দাওয়া ছিল, মানে ডাল যে রাঁধছে নাই লবণ নাই মরিচ, এইরকম এনে তো খাওয়াই যায় না। আর না খায়ও তার জীবনটা তো বাঁচান নেবো কোনো রকম। আর ওষুধ পাতি ভালো ওষুধ দেয় না, খালি অন্য ওষুধ দিয়ে থাকে। যে ওষুধ খানাক বই ওষুধ দেয় না। তারপরে একটা ডেলিভারি পেটে নিয়ে গেছিলাম, বাচ্চা নিয়ে গেছিলাম পেটে। 3 মাসের ডেলিভারি ছিল, পরে সেই 7 মাস হইলো। এইটা আমি আমাকে টিটি বেজি দিল। টিটি বেজি দিলি পারে বাচ্চাটা আর পেটের মধ্যে নড়াচড়ার কারণে পরে 3 দিন বাদে বাচ্চারা মরাতা জন্মিল। আমাকে নিয়ে যাবো মেডিকেলে, আমাকে খুব হারাহাস্তি করছে। আমি যাব না দেখ, খুব হারাহাস্তি করছে, মার দিছে বাইদেরা। Life in detention centers is not easy for the detainees who are cramped up in those overcrowded spaces with very little or no privacy and human dignity. They are not even allowed to meet any visitors except their families, nor they are permitted to leave even in case of any death or other emergency in their families. Just like Mamiran Nessa, Halima Khatun, Rajkumar Mondal and Faisal Bipari, most of the people who have been dealing with citizenship issues in Assam are poor, illiterate and from historically marginalized communities, particularly having Bengali ethnicity. আমার দুধের বাচ্চা থেকে গেছিলাম, গুদা বাচ্চা থেকে আমি ডিটেনশন ক্যাম্পে থাকি আসছি। আমি দুটা বলতে আসাল, একবার পুলিশে কয় দিয়েছে বলতে, দুটা বেয়েছে পয়সা আমার 50,000 দাও, আমি একদিনে বাই করে দিব। একদিনে তো বাই করে দিল না, হে পয়সা নিয়ে গেলো, টেহাও নিয়ে গেলো নিয়ে গেলো, আর মানুষ সেই জেলখানায় থেকে গেলো। একটা ছাগল বেচছে, গরু বেচছে, বিক্রি করে আর মাইসের কাছে চাইয়া চিন্তা ঘর একটা বেচা হয়েছে। আমার এখনো ধরেন মোটামুটি 4.5 লাখ 5 লাখের মতন গেছে। Even as detention was traumatic for the detainees themselves, it was no less tragic for their family members. Detainees leave behind small children without having anyone in the family to support, nor there is any government service to take care of such children. In some cases, a few members of the families left behind even died of trauma. তো ওইভাবে পড়াটাও বন্ধ হয়ে গেল গা, আমি তো ডিটেনশন ক্যাম্পেই রইলাম। তারপরে মেয়েটার তো বিয়ে হয়ে গেল গা। তো আমগরের মধ্যে তো এই যে কন্যা দান করা হইলো বিরাট তো একটা নিজেরই একটা মেয়া, সেই মেয়াটা বিয়ে দেবো, নিজে দান করে দেবো, সেই দানটা করবার পারলাম না। পোলানের পড়াশোনা বাদ দিল এই ব্যাপারে, বড় কিন্তু আমি মেট্রিক দিত, মেট্রিক পরীক্ষা দেখাল না তো এই পয়সা বেগরে। এই জেলখানায় না গেলে পোলান পড়া হারতাম, জেলখানা যাওয়া নেই যে পোলান পড়া নষ্ট হয়েছে। 3 বছরের বাচ্চা থাকলাম, 3 বছরের বাচ্চা দুধের বাচ্চা থেকে গেলাম। সেই বাচ্চা তো কোনো মানুষ নাই, খেলে না মানুষ নাই। সেই বাচ্চাটা কান্দা থাকছে, বাপ আমার স্বামী নিয়ে থাকছে। স্বামীর পরে স্বামীটার বিরাট হারাহাস্তি হয়েছে, স্বামীটা না খায় স্বামীটা হাত ফেলে স্বামীটা মারা গেছে। 3টা ছেলে যে আমার মারা গেছে। কেমনে মারা গেছে? এই তারা ওই যে পানিতে পড়ে ধরেন বাপের আমার জেলে পড়ে রয়েছে, এবার টেনশন বিরাট। ওই জায়গায় নাকি খেলাধুলা নেই, কি যেন হয়েছিল, ওই জায়গায় খাড়াই ছিল, পুলিশের দিকে ধাওয়া, তখন যায় নিয়ে পানিতে জাপ দিয়ে পড়ে গেছিল। দেখবার যাইবারও পারেন, তারা সুইসাইড করেছে। ওই সময় সুইসাইড করলো। Mamiran Nessa's husband and Faisal Bipari's 3 sons, Rafiqul Bipari, Sahidul Bipari
and Sirajul Haq were all collateral victims of this inhumane practice of detention. In 2019, the Supreme Court of India passed an order to release those who had completed 3 years. In 2020, in view of COVID-19, the Honorable Court again decreased the detention limit to 2 years. More than 600 were released. However, a stringent condition was imposed. The released detainees have to report to the police station in their area on a weekly basis. লকডাউন পড়ছে আমার তো বিরাট কষ্ট হয়েছে কলকাতা থানায় হাজিরা দেন আগে সপ্তাহে প্রতি মঙ্গলবারে যান আগে তাই আমার যাবার ফেনে গাড়ি মোটর নাই পরে আসতে সময় আইসাই না পরে আইতে আইতে এই পথ আসি আইসে আমার বেমার হয়ে গেল তা হেনে গেছে যাই পরে মেলা টাইম লাগে 6 ঘন্টা লাগে তারপরে আমি সরকার থেকে দরখাস্ত দিলাম যে আমাকে মুনগুড়ি থানায় ফেলালে আমার অল্প সুবিধা হবো তা সরকার সেই ব্যবস্থা আমাকে করে দেয় নাই বাড়ির থেকে বিরাট কষ্ট করে বাইর করছে বাড়ির তো পয়সা পাতি নাই কাই সব শেষ থাকারও তো এরকম অসুবিধা হয়েছে নদীর পাড়ে বাড়ি এই যে সামনে নদী 6-7 বার বাড়িঘর ভাঙলই এই দিক দিয়ে ভাঙে আসে ওই দিকে নেই আবার ভাঙতে ভাঙতে ওই দিকে যায় আরও ওই দিকে যায় আবার যখন ওই দিকে যায় তখন আবার এইদিকে মাটি ওঠে আবার উল্টা আবার এইদিকে আসি এই অসুবিধা হয়েছে এই মাসের সত্যরামি খেলে বিয়া ভাঙিয়া দেয় বাংলাদেশে এসে বাংলাদেশে মেয়ে নেন দেবো না কত কষ্ট করে কত ধাপ পারে সিগির ফারছি আমার তাও পারে না Even upon their release, it was difficult for the detainees and their families to cope with the impacts of COVID-19. Their families have already spent large amounts of money on their release and are now left with little financial resources. কেউ যদি কয় যে আমার আজকে কাম আছে অল্প কামহানি করে দে ওই কামহানি করি আসার সময় কিছু পয়সা দেয় ওই রকম করে কতদিন চলতে পড়ে গেল লকডাউন তো একদিন তো গেছি বরগলা কাম করবেন না আসার সময় দেখি সামনে মানে পুলিশ আমার বগলা এসে কয় মার আর এই বেলে উল্টা যে মারলো না আমি তো সাইকেল নিয়ে গেলাম পড়া Their statelessness means they have restricted access to government-issued identity cards. Considering that vaccination requires at least one national identity card means they could be excluded. This also means that the released detainees have had restricted access to economic relief packages too. Another trauma that is now waiting to unfold is their exclusion from NRC, the National Register of Citizens. যে ভোটার হইলাম ধরেন এই যে সোরবাটা থেকে এই জায়গায় ভোট দিছি এই ভোটের মধ্যে ধরেন আমার কোনো হলো না 4বার আমি ভোট দিলাম দেওয়ার পরে আমার ভোট কাটা গেল এনআরসির কাগজ নাই এনআরসির নাম হয় না একটা আবার এই আধার কার্ডের একটা ফিঙ্গারও হয় না আমার এনআরসির নাম নাই 2টা ফলাহানেরও নাই আমারও নাই আমার ভাইয়েরও নাই The entire structure of the foreigners tribunal is very problematic. The law which adjudicate cases before the foreigners tribunal is the Foreigners Act 1946, which is a colonial act and which was enacted to deal with the foreigners and not with people who were once regarded as Indian citizens or whose family members are Indian citizens. Secondly, the cases are adjudicated by the members who are not experienced enough. Another problem is an executive interference. The government interferes a lot, which compromises with the independence of judiciary. A lot of people are declared foreigners because they don't have access to good lawyers. That is another major problem. But whatever it may be, at the end of the day, people are declared foreigners for minor anomalies in their names, in their ages. আমার কে বাংলাদেশি বানাইলো আমি তো কোনো বাংলাদেশি না আমার কাগজপাতি সব ঠিক আছে আমার কার দরকার কেন আমরা তো এই দেশেরই মানুষ ইন্ডিয়ানেরই মানুষ আমার কাপঠাপ কিছুই লাগে না বর্তমানে আমরা লাগে আমরা ইন্ডিয়ান মানুষ আমরা ইন্ডিয়ান করে দেওয়া লাগে They are not alone. Many are still languishing in detention centers of Assam. Meanwhile, the foreigners' tribunals have been sending notices to people with pending cases even during the pandemic. This is when uncertainty prevails for the 1.9 million excluded from the NRC. The need of the hour in the middle of this pandemic is to stop detention of those declared foreigners and lessen the burdensome weekly police reporting procedures for released detainees. Immediate steps need to be taken to remove barriers to their inclusion in social welfare and relief programs.